আমরা বাঙালিরা ঘুরতে খুবই ভালোবাসি। আমাদের 12 মাসে 13 পার্বণ, তার সাথেও রয়েছে কিছু স্পেশাল অকেশন, যেমন জন্মদিন বা বিবাহবার্ষিকী বা এরকম অনেক সুন্দর সুন্দর অকেশন। এই সুন্দর দিনগুলিতে আমরা সবসময় চেষ্টা করি আমাদের কাছের মানুষ, প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে সুন্দরভাবে কাটাতে বা কোথাও সুন্দর একটা জায়গায় ঘুরতে যেতে, দিনটিকে আরো সুন্দর করে সেলিব্রেট করতে এবং মনের মণিকূঠায় আরো সুন্দর করে ধরে রাখতে। এরকমই একটা সুন্দর দিনে 2025 ফেব্রুয়ারি মাসে আমাদের ছিল ম্যারেজ অ্যানিভার্সারি। আমরা ঘুরতে গিয়েছিলাম ইউরোপের সব থেকে সুন্দর একটা জায়গা প্রাগ। জার্মানি থেকে প্রাগ আসা এবং প্রাগে খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা এক্সপ্লোর করেছি আগের দুটি ভ্লগে। তোমাদের সাথে আমি অলরেডি ভ্লগগুলি শেয়ার করেছি, না দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে আগের ভ্লগগুলি দেখে নাও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রাগ ক্যাসেল, যেটি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্যাসেল। 70,000 স্কোয়ার মিটার জায়গা নিয়ে তৈরি হয়েছে এই প্রাগ ক্যাসেল কমপ্লেক্স। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে প্রাগের তৃতীয় ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা স্টার্ট করছি আজকে প্রাগে আমাদের ডে 2 ট্রিপ। ব্রেকফাস্ট করে আবার অ্যাজ ইউজুয়াল 11:30 নাগাদ বেরোলাম। একটু লেটই হয়ে গেল, বাট আজকে ওয়েদার খুব ভালো আছে, পরিষ্কার ওয়েদার, ঝকঝকে ওয়েদার, সানি ওয়েদার। আজকে ঠান্ডাটাও খুব একটা নেই, কালকে ক্লাউডি ছিল, আজকে বেশ ভালো ওয়েদার, ভালো লাগছে। দেখা যাক, আমরা প্রথমে প্রাগ ক্যাসেলটা যাবো। প্রাগ ক্যাসেলটা ঘুরে তারপরে একটা ক্যাথিড্রাল আছে বড় বেশ। ক্যাসেলটা ঘুরতে সময় লাগে, ক্যাসেলটা বেশ বড়, অনেক পুরোনো ক্যাসেল আর অনেক রকম ডিজাইনের অনেক কিছু আছে। ইন্টেরিয়রটা খুব সুন্দর, ঘুরে দেখবো, মানে এখানকার ইতিহাসকে আবার একটু রোমন্থন করবো আজকে আমরা। তো এই দেখো আমরা দাঁড়িয়ে আছি হোটেলের জাস্ট অপোজিটেই আমাদের ট্রাম স্টেশন। এখন ট্রাম আসবে। হ্যাঁ, ভেবেছিলাম আমরা আজকে কালকে হেঁটে হেঁটে প্রচুর টায়ার্ড, তো প্রচুর পা ব্যথা, তো গাড়িতেই যাবো, কিন্তু এত সুন্দর ওয়েদার দেখে আর আজকে ঠান্ডাটা একটু কম কম্পারেবল, তো এই জন্য ভাবলাম যে না, তাহলে আমরা ট্রামে যাবো। মানে জাস্ট হোটেল থেকে বেরোলাম, এত সুন্দর ওয়েদার দেখে আমাদের আবার মাইন্ড চেঞ্জ হয়ে গেল। না, গাড়িতে ঘুরলে সহজে দেখাও যায় না সব কিছু, মানে ঘুরে পায়ে হেঁটে দেখলে একটা আলাদা ভিউ, সব কিছু দেখা যায়, একটা আলাদা সৌন্দর্য, যেখানে সেখানে দাঁড়ানো যায়, ফটো তোলা যায়, সেটাই। এই জন্য বাসই ঠিক আছে, এই ট্রেন বাসই ঠিক আছে। একটু সিটিটাকে অন্যভাবে এক্সপ্লোর করাও ভালো না, কোন কানেকশন কীভাবে যাচ্ছে, দু রকম 3 রকম চেঞ্জ করলে এখানকার মানুষদেরও দেখছি, এখানকার যে লোকাল কালচার তাদের সাথেও আলাপ হচ্ছে, সুপার মার্কেটগুলো দেখছি, তো ভালোই লাগছে। সবসময় তো গাড়ি করেই ঘুরি, এটা একটু অন্যরকম, অনেকদিন বাদে এরকম সিটি ট্যুর করছি আমরা। হোটেল থেকে ব্রেকফাস্ট করেই রওনা দিয়েছি। তো ব্রেকফাস্ট, তার সাথে ইউরোপে এই প্রাগের মতন সুন্দর জায়গায় এসে আমরা কি কি খাওয়া দাওয়া করছি সেই সব ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব অন্য একটা ভ্লগে। আজকে এখন আমরা যাচ্ছি প্রাগ ক্যাসেল। প্রাগ ক্যাসেলের জন্য আমরা গোটা একটা দিনই রেখেছি, কারণ আমরা সবার মুখেই শুনেছি, যারা ঘুরতে এসছে, আমাদের অফিস কলিগ এবং ইউটিউবেও দেখেছি অনেক ভ্লগে, প্রাগ ক্যাসেল কিন্তু অনেকটাই বড় একটা জায়গা নিয়ে তৈরি, অনেক বড় একটা কমপ্লেক্স এরিয়া। তো এখানে ঘুরতে গেলে যথেষ্ট সময় লাগে এবং খুব সুন্দরভাবে ঘুরতে গেলে, সবকিছু ভালোভাবে দেখতে গেলে গোটা একটা দিন তো লাগেই। তো সেই জন্য আজকে আমাদের অন্য কোনো প্ল্যান নেই, সারাদিন আমরা এই প্রাগ ক্যাসেল কমপ্লেক্সটাকেই ঘুরে দেখবো। আজকের ওয়েদারটা অপূর্ব সুন্দর, রোদ ঝলমলে ওয়েদার, প্রচুর টুরিস্ট, যেহেতু স্যাটারডে, আর তার উপর ঠান্ডা তো রয়েছে, হাওয়াও রয়েছে, কিন্তু বেশ ভালোও লাগছে। কি সুন্দর গাড়িটা, সব রেন্টে চালানোর জন্য, তাই কি? হ্যাঁ, তুমি হায়ার করতে পারো, আবার ও তোমার সারা শহরটা ঘোরাবে ওই গাড়ি করে। মানে ড্রাইভার যে সে থাকবে না, তুমি নিজেই গাড়ি? না, ড্রাইভার থাকবে, ও তোমার চড়াই দেবে। আমাদের এত রাস্তা উঠতে হবে এখন উপরে। এই পাথরের রাস্তায় বুট পরে তোমাদের অসুবিধাই হচ্ছে সারাদিন ঘোরা, বাট উইন্টার বলে কথা, নর্মাল জুতো পরাটাও চাপ ঠান্ডায়। সামারে আসলে মানে এখানে হাঁটার জন্য ভালো, তো অনেকটাই এখানে ইনক্লাইন। দেখো কতটা উপরে যেতে হবে, তাই না? ট্রাম স্টেশন থেকে কত মিনিট এটা? 7-8 মিনিট দেখিয়েছে, দেখা যাক কতটা আমাদের টাইম লাগে। আমরা আস্তে আস্তেই চলেছি। একটা ভিউ পয়েন্ট, ওল্ড সিটি থেকে দেখা যাচ্ছে। যে একটা প্যালেস,
আজকে মেঘলা ওয়েদার হলেও এই ভিউ পয়েন্ট থেকে নিচেটা দেখতে বেশ সুন্দর লাগছিল, মনে হচ্ছিল ছবির মতন। এখন আমরা যাচ্ছি প্রাগ ক্যাসেল, যেটা 70,000 স্কোয়ার মিটার কমপ্লেক্স এরিয়া নিয়ে তৈরি এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট একটা ক্যাসেল কমপ্লেক্স। 14th সেঞ্চুরিতে এখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হলেও 600 বছর ধরে এই ক্যাসেলের কাজ চলেছিল, যেটা 1929 সালে শেষ হয়েছিল। তো আমরা এখন যাচ্ছি, ভালো ভিউ পয়েন্ট ছিল, প্যানোরামিক ভিউ পয়েন্ট, সেটাকে সেরে আবার উপরের দিকে ওঠা। প্যালেসটার নাম জানো কি? প্যালেসে কি যেখানে লেখা আছে কি নাম আছে ও বড় মুশকিল, ওটা প্রাগ ক্যাসেল ব্যাস। হ্যাঁ, আমরা ওই প্রাগ ক্যাসেল দিয়ে সার্চ করেছিলাম। তো মোটামুটি টাউন স্টেশন থেকে 10 মিনিট ওয়াকিং আছে ডিস্টেন্স, যেটা তোমার ইনক্লাইনে। মানে টাউন স্টেশনের সামনে এর আসার মানে প্যালেসের ওয়াকওয়েটা 10 মিনিট আর মানে ইনক্লাইনে, তো একটু টাইম লাগবে ওই জন্য। হ্যাঁ, পাথরের রাস্তা, একটুখানি ধীরে সুস্থে হাঁটতে হবে। তারপর আমাদের পায়ে ব্যথা বলে আমরা একটু আস্তে আস্তে হাঁটলাম। সারাদিনের গল্প আছে আবার, তো একটু ধীরে সুস্থে চলাই ভালো। চলো, এই যে এন্ট্রেন্সটা, আমরা ঢুকছি ভেতরে। জানি না ক্যামেরা অ্যালাও কিনা, চেষ্টা করবো। আমরা স্কিপ করলাম, পেছনে একটা মিউজিয়াম ছিল, তো ওখানে ঢোকার ইচ্ছা ছিল না, ঢুকলে অনেক বোর হয়ে যাব, অনেকক্ষণ টাইমও লাগবে। তো এখানে আমরা এই ক্যাথিড্রালটার সামনে আসলাম। কত বড় ক্যাথিড্রালটা দেখো, পুরোনো। ভেতরে ঢোকা যায় কিনা জানি না, দেখতে হবে। ঢুকতে পারলে তোমাদের সাথে এন্ট্রি টিকিট অবশ্যই শেয়ার করছি। তবে আমাদের একটা প্রাগ পাস দিয়েছে হোটেল থেকে, কিছু কিছু জায়গায় ডিসকাউন্ট আছে, তো সেটা বললো যেখানে যেখানে যাবে স্পটগুলোতে একটু দেখে নিতে। পাশে লেখাও থাকতে পারে কোনো এন্ট্রি গেটে, বা জিজ্ঞাসাও করতে পারো টিকিট কাটার সময়, তো সেটাই দেখি। ওল্ড রয়্যাল প্যালেস, গথিক ফ্লোর, ওপেন ডেইলি, সামার সিজন ফ্রম 9 to 5 PM, winter season 9 to 4 PM. চলো দেখি প্যালেসটার আশপাশটা। পুরো একটা স্কোয়ার দেখো, সামনে থেকে কতটা সুন্দর দেখতে, বিশাল বড়। পুরো চারপাশ দিয়ে গোল করে ঘেরা। এখানটা মনে হচ্ছে এন্ট্রি মিউজিয়ামটা, মানে হিস্ট্রি যেটা বললো প্যালেসে। পুরো সেই বেলজিয়াম স্কোয়ারের মতন চারপাশ দিয়ে চৌকো করে একটা রাউন্ড করা আছে। চারটে বিল্ডিংই চারদিকে স্কোয়ার শেপে। অনিশ বসেছে এখন ফটোগ্রাফিতে। কতটা বড় দেখো, জানি না আমি একটা ক্যামেরার লেন্স আনতে পারছি কিনা, অনেকটাই বড়। অনেক চেষ্টা করে যাকে আমরা রিকোয়েস্ট করলাম, সে আমাদের একটা ফটো তুলে দিল এটার সাথে। এখন স্ট্যান্ডের সাহায্যে তোলা তো সম্ভবই না, এতটা বড়। তুমি আমার ফটোগ্রাফি সেরে আসলে? হ্যাঁ, লোককে রিকোয়েস্ট করে ফটো তুলে। এটা বোথ ওয়ে সার্ভিস, এটা কখনো ওয়ান ওয়ে সার্ভিস। মানে ফটোগ্রাফার তোমাকে নিয়ে নিজের ফটো তুলিয়ে নিল। না, ও প্রফেশনাল ফটোগ্রাফার ছিল, দেখে মনেই হচ্ছিল। আমাদের ফটোটাও সুন্দর তুলে দিয়েছে। সিটের লাইন দিয়েছি আমরা, চেষ্টা করি জিজ্ঞাসা করি কি আছে, কারণ এখনো একটাও ছাড় ইউটিলাইজ করিনি। টাওয়ার অফ দ্য এটা হচ্ছে এই ক্যাসেলের ভেতরে ঢোকার টিকিটের লাইন, লম্বা লাইন। টুরিস্ট গাইডও নিতে পারো, এখানে ভয়েস রেকর্ড করা আছে, সেই গাইডও নিতে পারো। দেখি আমরা ভেতরে গিয়ে অপশানগুলো কী আছে, কীরকম কী চার্জেস। তো মানে আমরা যেখানটা ছিলাম, যে স্কোয়ারটা টিকিটের লাইনে,
ওখানে বললো প্রচুর লাইন, তো এখানে ভেতরে আরেকটা ইনফরমেশন সেন্টার আছে, এখানে লাইন নেই। তো সেটা আসতে গিয়ে দেখলাম এখানে আরও আরেকটা পার্ট, বিশাল বড় প্যালেসটা। হ্যাঁ, এটা ইউরোপের মানে সঠিক বলতে পারবো না, তবে যতদূর মনে হয় এটা ইউরোপের সব থেকে বড় এরিয়া নিয়ে এই ক্যাসেলটা। বাপরে বাপ, না আমরা ভাবছিলাম ওটাই শেষ, কিন্তু ওটা শেষ না, এর ভেতরে আছে আবার দেখো এই বিল্ডিংটার নিচে দিয়ে রাস্তা, সেখানে গিয়ে আর একটা পার্ট। প্রাগ ক্যাসেল ওই জন্যই বিখ্যাত, মানে এইখানেও দেখো আর একটা বিশাল বড় এরিয়া, যেদিকে তুমি একটা করে দরজা দেখবে ঢুকে গিয়ে আর একটা করে পার্ট। বাপরে, তো চলো এখানে দেখি, এখানে বললো লাইন নেই, গিয়ে টিকিটটা কাটি, প্রাগ ক্যাসেল তো দেখতেই হবে। এখানে দেখো টিকিটের দামটা দেওয়া আছে, প্রাগ ক্যাসেলে কত লাগছে। নর্মালি 450, ডিসকাউন্ট দিয়ে 300। পার্মানেন্ট এক্সিবিশন, ক্যাসেল পিকচার গ্যালারি, টাওয়ার অফ দ্য ক্যাথিড্রাল। টাওয়ারটা তো আমরা ইগনোর করলাম, গেলাম না। চলো প্রাগ ক্যাসেলটাই যাই, মেন সার্কিট যেটা আছে, নাকি পরেরটা যাবে এক্সিবিশনে? আচ্ছা, অডিও তো লাগবে না? অডিও গাইড দেখো, অডিও গাইড লাগলে এখানে আবার ডিপোজিট করতে হবে, আর 3 আওয়ার্সের জন্য। ইংলিশ, লোকাল ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ, রাশিয়ান, কোরিয়ান সব রকমই আছে, ইটালিয়ান। 3 ঘন্টা লাগবে। তো টিকিটটা নিলাম আমরা। হ্যাঁ, দুটো টিকিট নিল 450 চেক প্রাইস। ইজ ক্রোনা, মানে ক্রোনা। এন্ড এটা টোটালি 900 ক্রোনো আর ক্রোনা। ইউরোতে অ্যারাউন্ড 30 ইউরো, মানে পার হেড 15 ইউরো। তো এটাতে মানে কোথায় আমরা ঘুরতে পারবো সেটা একটু বল। টোটাল প্রাগ ক্যাসেলের মেইন সার্কিট, 3 টাইপের টিকিট আছে। ক্যাসেলের মেইন সার্কিট মানে গার্ডেন, ক্যাসেলের ভিতর আর প্লাস ক্যাথিড্রাল, এটা দেখতে পারবো এই টিকিটটায়। আর এছাড়া একটা আছে এক্সিবিশন টিকিট, ওটাতে প্রাগ পাসটা আমাদের ডিসকাউন্ট ছিল। হ্যাঁ, ওটাতে প্রাগ পাসে ডিসকাউন্ট, প্রাগ পাসে এটা কোনো ডিসকাউন্ট মানে আর বোট ট্রিপেও কোনো ডিসকাউন্ট ছিল না। না, যাই হোক আমরা মেইন সার্কিটটাই ঘুরে ঘুরে। ঠিক আছে, চলো আপাতত ক্যাসেলটা ঘুরি, তারপর যদি ইচ্ছে হয় পাশে প্যালেস ট্যালেসের গার্ডেন টার্ডেনগুলো আমরা ঘুরবো। তো সময়টা কতক্ষণ লাগছে? আমরা এখন স্টার্ট করছি, মোটামুটি 1-1.5 ঘন্টা তো লাগবেই। এই যে পেছনে ম্যাপটা দিয়ে দিয়েছে, কোথায় কোথায় আমরা যেতে পারবো, কি আছে। এটা গো থ্রু করে নিই এবার। পয়েন্ট করে দিল, সার্কেল করে দিল, এই যে 3টে, একটা সার্কেল করা আছে, এখানে একটা সার্কেল করা আছে, এখানে একটা সার্কেল করা আছে, আর এখানে একটা। এই 4টে জায়গা আমরা যেতে পারবো, এটা আমরা ঘুরতে পারবো। তো আমরা টপে উঠলাম না, ওটা অনেকক্ষণ সময় লাগবে। আমরা এখন ক্যাসেলের ভেতরে যাচ্ছি, লেখা আছে দুপুর 15:40। তো এই যে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে গো থ্রু করে নিই আমরা একবার। এই 4টে সার্কেল করে দিল লোকটা, টিকিট কাউন্টারে যে ছিল। এই 4টে জায়গা মেন আমরা ঘুরতে পারবো। সার্কেলের মধ্যে 4টে জায়গা ঘোরা যাবে। আর উল্টো দিকে এখানে নাম্বারগুলো দেওয়া আছে, হয়তো যেখানে যখন পৌঁছবো ওরা ওখানে একটা ক্রস করে দেবে, মানে একবার রাউন্ড হয়ে গেছে। তো আমরা স্টার্ট করছি এখন। এই যে এখানে ম্যাপটা যেরকমভাবে দেওয়া আছে, ডায়াগ্রামটা আমরা সেভাবেই ফলো করছি ফ্লো চার্টটাকে। যেদিকেই দেখছি আর একটা কিছু শুরু হয়ে যাচ্ছে, বিল্ডিং। তো এটা অনেকটাই বড় জায়গা নিয়ে দেখো, আবার আর একটা পার্টে আমরা এলাম। বাইরে একটা গার্ডেন ছিল, যদি ওটা সামারের জন্যই সবাই বসে ভিউ পয়েন্টটা দেখে, প্যানোরামিক ভিউটা। এখানে আবার সবাই ওই ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তোলার জন্য ড্রেস পরে ফটো টটো তুলছে। ড্রেস পরাচ্ছে এখানে অলরেডি। সরি, গেটে দুজন সিকিউরিটি দাঁড়িয়ে আছে, দেখো তাদের ড্রেসগুলো কীরকম। দেখে মনে হচ্ছে স্ট্যাচু, দূর থেকে ভাবছিলাম ওটা স্ট্যাচু, আর স্ট্যাচু নয়। দুজনে কিন্তু দাঁড়িয়ে আছে একভাবে ঠান্ডায়। আবার 4টা দিয়ে দিয়েছে বড় করে, 1 নম্বর, 2 নম্বর, 1, 3, কত বললো? ও লাল করাগুলো 1, 3, 5, 8। ঠিকই আছে, আমাদেরও যে সার্কেলগুলো করে দিয়েছে দেখো, ওই রেডগুলোই।
ভালোই হলো, এই বড় ম্যাপটায় বোঝা যাচ্ছে ভালোভাবে। তো আমরাও কনফিউজ হয়ে যাচ্ছিলাম, এত বড় জায়গা কোনখান থেকে শুরু করব, কোনটা 1 2, মানে গেটগুলোতে কিছু লেখা নেই সেরকম, এই ম্যাপটা দেখে বুঝতে হবে। তো চলো শুরু করা যাক। এখানে 8 নম্বর দেওয়া আছে, তার টিকিটটা এখানে স্ক্যান করতে হচ্ছে, একটা বারকোড রয়েছে, সবাই স্ক্যান করে আসছে। মাথায় টুপি পরা এলাও নয়, যারা টুপি পরে এসছে তাদেরকে বললো খুলে নিতে, তাও দেখছি একজন টুপি পরে ভেতরে এসছে, তার মানে বেরিয়ে যাচ্ছে তাই জন্য। এই ক্যাথিড্রালটা কিন্তু নিও গথিক স্টাইলের তৈরি, মধ্যযুগীয় অতি পুরনো একটি ক্যাথিড্রাল। এখানে দরজাগুলো সুন্দর মোটা ব্রোঞ্জের, খুবই ভারী, যেগুলো আমরা হাত দিয়ে টাচ করলে মনে হলো পুরনো ইতিহাসকে আমরা টাচ করছি। তো এখানে চেক রিপাবলিকের যে প্রেসিডেন্ট তিনি কিন্তু আসেন এবং পাশের প্যালেসেই তিনি থাকেন। মধ্যযুগীয় গথিক আর্কিটেক্টের তৈরি এই ক্যাথিড্রালের ভেতরে ঢোকার পর চোখ ধাঁধিয়ে গেল। এটা দেখতে যতটাই বড়, তেমনি প্রতিটা কোনায় কোনায় রয়েছে নিখুঁত কারুকার্য। 600 বছর ধরে এর কনস্ট্রাকশনের কাজ যেহেতু চলেছিল, সুতরাং এখানে রয়েছে পুরনো এবং নতুন দুরকমেরই শিল্পকলার নিদর্শন। প্রচুর টাইম নিত কিন্তু বানানোর জন্য, অত পুরোনো দিনের চার্চ। এই জায়গাটা বেশ ইউনিক, এই জায়গাটা আগে দেখিনি কোনো চার্চ এরকম, মানে এই জায়গা। সামনে যে স্ট্যাচুটি দেখছো এটা কিন্তু সত্যি সিলভার মেড। এটা হলো সেন্ট জন অফ নেপোর। সিলভার মেড একটি বোহেমিয়ার আদলে তৈরি সার্কোফেগাস। এটা ইউরোপের ইতিহাসে বোহেমিয়াদের খুবই গুরুত্বপূর্ণ একটি শিল্পকলা। দেখুন নামও লেখা রয়েছে, ছবিগুলোতে দেখো অ্যান্টোনিওস এগুলো কাছের যে পিকচারগুলো দেখো কেমন 3D টাইপের। পেছনে আলো জ্বলছে। অডিও গাইডের কিছু একটা লেখা আছে। অনেকটাই বড়, মানে সম্ভব নয় আধ ঘন্টা 40 মিনিট ধরে ঘুরে দেখে তবে ভালোভাবে বোঝা যাবে। তো তোমরা হয়তো এই নাম্বারটার সাথে অনেকেই পরিচিত, যারা জার্মানিতে অনেকদিন রয়েছে। মেনলি তোমার বাড়িতে যদি কোনো অশুভ কিছু থাকে, তুমি ফিল করো, তো পোপদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পোপের তরফ থেকে কেউ এসে এই নাম্বারটা দিয়ে যায়, তো এটা শুভ মনে করে।
মানে তোমার এই নাম্বারটা দরজার এন্ট্রেন্সে থাকলে এটাকে টপকে কোনো অশুভ জিনিস তোমার ঘরে ঢুকতে পারবে না, এরা খুব বিশ্বাস করে এই জিনিসটাকে। তো সাধারণত পোপের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো পোপের যে সহচরীরা মানে আছে, সহচর বা সহচরী অ্যাসিস্ট্যান্ট বলতে পারো, তারা এসে সেই সময় পুজো করে এই নাম্বারটা দিয়ে যায়। এই ক্যাথিড্রালের কাজ যখন শুরু হয় তখন কিন্তু রাজা চার্লস IV এবং সেন্ট ওয়েন্সেসলাস কিন্তু এখানে প্রেজেন্ট ছিলেন, এবং তাদের স্মৃতিকে ধরে রাখার জন্যই তাদের সমাধিস্থলও এখানেই রাখা রয়েছে। এই যে সামনে যে স্ট্যাচুটি করা রয়েছে এটা কিন্তু তাদের সমাধিস্থলের ওপরেই তৈরি, এবং এটা ঠিক ক্যাথিড্রালের মাঝখানে রাখা রয়েছে যাতে সবার নজরে পড়ে, এবং অতীব সুন্দরভাবে এই কারুকার্যটি করা রয়েছে। ক্যাথিড্রালের ঠিক মাঝখানে চারিদিক থেকে যখন সূর্যের আলোটা এসে পড়ছে এবং অন্যান্য লাইটের রিফ্লেকশনও এসে পড়ছে কাচের ওপর থেকে, স্ট্যাচুটির কালারটি অপূর্ব সুন্দর লাগছে, এবং এর গায়ের যে জামা কাপড়গুলো আঁকা রয়েছে, ডিজাইন করা রয়েছে, সেগুলোও দেখে মনে হচ্ছে অরিজিনাল। কি সুন্দর করা রয়েছে দেখো, ব্যাপারটা দারুণ লাগছে। ঠিক মাঝখানে রাখা রয়েছে, দেখো একদিক থেকে দেখলে জিনিসটা ভায়োলেট লাগছে আর অন্যদিক থেকে দেখলে গ্রেনিশ লাগছে। কি সুন্দর না ব্যাপারটা। ক্যাথিড্রাল থেকে বেরিয়ে পড়লাম, এবার আমরা যাচ্ছি রয়্যাল প্যালেসের দিকে। যাওয়ার আগে এখানে দেখছি একটা প্রি ওয়েডিং শ্যুট চলছে, ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিছু চলছে, তো দেখে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের এবার আমরা ঢুকছি কোথায়? ওল্ড প্যালেস, অ্যাকচুয়াল প্যালেস, এটা ওল্ড রয়্যাল প্যালেস। 1 নম্বর। চলো 8 নম্বর হয়ে গেছে, বাজা। টিকিট স্ক্যান করে এবার আমরা ঢুকে এলাম রয়্যাল প্যালেসের ভেতরে, যেটা সবথেকে বড় একটা হল এই প্যালেসের ভেতরে, এবং বোহেমিয়া কিংদের এখানে করোনেশন হতো। তো বেসিক্যালি এটা একটা মিউজিয়াম। তো মিউজিয়ামে আমাদের খুব একটা ইন্টারেস্ট নেই, তাও তোমাদের বলে রাখি এখানেই কিন্তু চেক রিপাবলিকের যিনি প্রেসিডেন্ট তিনি এখানে আসেন, এবং তারই এই ভেতরে অফিস রয়েছে। টাচ করা যাবে না, এটা কত বড় জায়গাটা নিয়ে করা। এটা সম্বন্ধে এখানে লেখা আছে। এই উইন্ডোটার কিছু একটা ব্যাপার রয়েছে। 23 মে 1618। মানে কেউ যদি অন্যায় করতো তো এই জানলাগুলো দিয়ে ফেলে দিত। বাবা, এখান থেকে পড়লে তো হাড়গোড় ভেঙে যাবে। চারিদিকে এরকম জানলা আছে। এখানে যেহেতু রাজাদের করোনেশন হতো এবং বিভিন্ন রকম অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থাও করা হতো, তো সেই পারপাসেই কিছু এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে, বিভিন্ন অস্ত্রশস্ত্রও রাখা রয়েছে, এদের রুলস রেগুলেশন সম্বন্ধে অনেক কিছু এখানে লেখা রয়েছে পিকচারের সাহায্যে, বা অনেক রকম রিটেনও রয়েছে। তো আমরা সেগুলো সম্বন্ধে বেশি ইন্টারেস্ট শো করলাম না, কারণ মিউজিয়ামে আমাদের খুব একটা ইন্টারেস্ট নেই। পুরো প্যালেসটাও শেষ করতে হবে ঘুরে। বলো একটুখানি কি বুঝেছো? এখানে যারা মানে দোষী ধরা পড়তো, আলটিমেট দোষী, যার কোনো আর কিছু উপায় নেই। না সেরকম কিছু নয়, কিছু ওই টাইমে অতটা আমি বুঝলাম না, সেটা পড়ে কিন্তু এই জানলাটা ইম্পর্টেন্ট, এই জানলা দিয়ে ছুঁড়ে ফেলে কোনো কারণে দোষী হলে তাদের ফেলে যেত। এখানে কিছু একটা ছিল পর্দাটা। তো এবার আমরা 3-এ ঢুকছি। No? Ty nejsi dají zase. Vidím. Jako flot. No. Já se budu přesnit.
Budeš mít tak jako tak, budeš mít volno, že? Až budeš teď půl hodiny a půl hodiny tam. টিকিট স্ক্যান করে এবার আমরা ঢুকছি সেন্ট জর্জ ব্যাসিলিকা, যেটা 920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 973 সালে এটা আবার রিকনস্ট্রাকশন করা হয়। এটাকে আমি ঠিক মিউজিয়াম বলবো না কোনো মেমোরিয়াল বলবো না কোনো চার্চ বলবো ঠিক জানি না, তবে এটা অনেক পুরনো এবং বাইরে যে ক্যাথিড্রাল দেখলে সেই ক্যাথিড্রালের থেকেও 500 বছরের পুরনো। তার দেওয়াল দেখলে মনে হয় এটা সেন্ট ফিটুস ক্যাথিড্রালের থেকেও অনেক পুরনো এবং এখানের আর্কিটেক্টগুলো এবং নিদর্শন যেগুলো রয়েছে সেগুলো দেখে তো আমার মিউজিয়াম বা কোনো সমাধিস্থলই মনে হচ্ছে, কারণ আশেপাশে বিভিন্ন পিকচারের সাহায্যে কফিন টাইপের অনেক জিনিস রয়েছে। তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না এটা কি, কারণ আমরা যেহেতু গাইড নিইনি তো নিজেরাই এক্সপ্লোর করছি, কিন্তু দেখে আশেপাশের দেয়াল বা আর্কিটেক্টের মধ্যে আমার এটাই মনে হচ্ছে যে এটা একটা সমাধিস্থল। তোমাদের যদি জানা থাকে এক্স্যাক্টলি এটা কি, তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তবে আমি আমার ওপিনিয়নটা শেয়ার করলাম, এক্স্যাক্টলি এটা কি আমি কিন্তু সত্যিই বুঝতে পারিনি। এখানে কিছু লেখাও ছিল সেন্ট জর্জেস ব্যাসিলিকা সম্বন্ধে, যেটা ওদের ল্যাঙ্গুয়েজে লেখা ছিল, প্লাস অনেকটা দূর থেকেও লেখা ছিল। তো আমার পড়তে অসুবিধা হচ্ছিল বলে আমি ওটা চেষ্টা করিনি পড়ার। তো বাইরে দেখো এখানে দেয়ালগুলো দেখে আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি কি, অনেক চেষ্টা করছে বোঝার। মানে তোমাদের যদি হিস্ট্রিতে ইন্টারেস্ট থাকে তো এগুলো তোমরা দেখতে পারো, এই যে দেখানো আছে পিকচারটি। প্রিন্সেসের অ্যাক্সেসরি সব কিছু। বুঝতে তো পারছি না ওদের ভাষায় লেখা। স্কেলিটন দেওয়া আছে। এখানে সব কঙ্কাল দেখো, স্কেলিটনগুলো রাখা রয়েছে। এক্সিট। তো আমাদের 1, 3 আর 8 হয়ে গেছে, এখন 5 যেতে হবে। তো বেসিক্যালি আমরা যা বুঝলাম, তোমরা যদি হিস্ট্রিতে কেউ ইন্টারেস্টেড থাকো তবে এই জায়গাটা টিকিট কেটো। মানে আমরা ফিল করছি এখন টিকিটটা কেটে ভেতরে ঢুকে, গাইডও নিইনি, তো আমরা বুঝতে পারছি না, জাস্ট ফটো তুলছি, পিকচার তুলছি। তো বলতে গেলে অতটা ইন্টারেস্টেড নয়, আমার মনে হয় গাইড নিলে হয়তো ভালো লাগতো। যদি এমনি নর্মাল ঘুরতে হয় অ্যাজ এ টুরিস্ট তাহলে টিকিট ছাড়াই ঘোরা যায়। অত ভিতরে ইন্টারেস্টিং সেরকম কিছু নেই, মানে টিকিট দিয়ে ভিতরে কিছু দেখা যাবে। যদি সত্যি কিছু জানতে হয় তাহলে অডিও টিকিট বা গাইড নেওয়াটা বেটার। আমাদের অতটা ইন্টারেস্ট ছিল না, আমরা জাস্ট ভেতরে একটা ভাবলাম যে পুরোনো ওল্ড প্যালেসে হয়তো কিছু থাকবে, অনেক কিছু দেখার, কিন্তু খুবই ছোট এবং খুবই মানে প্যালেসটা বড় কিন্তু দেখার মতো সেরকম বিশেষ কিছু নেই। এখানে টাইম স্পেন্ড করার জন্য ঠিক আছে, সারাদিনের একটা প্ল্যান, বড় অনেকগুলো জায়গা আছে, সেটা ঘুরে ঘুরে দেখা যায়, গার্ডেন ফার্ডেন আছে। সে আমরা একটা ব্লান্ডার করলাম মিউজিয়াম ঢুকে, যেরকম নেদারল্যান্ডে করেছিলাম, ঢুকে বুঝছিলাম না, বোর হয়ে গেছিলাম, তো সেরকমই হলো। যাই হোক, ওয়ান টাইম চলো। এখানে ক্যাসেলের মধ্যে একটা স্টারবাকস আছে, জানি না এটা কি রাজা করেছিল নাকি নতুন হয়েছে। আমরা এখন একটুখানি কফি খাই, প্রিন্সেসের সমাধিস্থল দেখে আমরা একটুখানি খুব বুঝতে পারছি ঠিক চার্চের সামনে দেখা যাচ্ছে।
বাঁ দিকে ঘুরিয়ে দেখে চার্চের সামনেই একেবারে। তো ভূতের কঙ্কাল টঙ্কাল দেখে আমরা একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি, একটুখানি রিফ্রেশ হওয়ার জন্য এখন কফি খেতে যাচ্ছি। চা কফি খেত না, কিন্তু স্টারবাকস ঠিক ছিল। প্রিন্সেসের সমাধি দেখে আমরা ডিসঅ্যাপয়েন্টেড সত্যিই হয়ে গিয়েছিলাম। তো ইমিডিয়েটলি আমাদের একটা ব্রেক দরকার ছিল। আমরা এখন ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, তাই ব্রেকের পর আবার যাব গোল্ডেন লেন, যেটা এই টিকিটের সাথে ইনক্লুডেড। তারপর আরও কয়েকটা জায়গা এক্সপ্লোর করার আছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে আমরা কি কি এক্সপ্লোর করছি সেটা দেখতে পাবে তোমরা আমার পরের ভিডিওতে। তার জন্য প্লিজ চোখ রেখো আমার চ্যানেলে। আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ দেখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের আর একটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।